আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। খুব শীঘ্রই যে একটা বড় ঘটনা ঘটতে চলেছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে, কারণ তার পুরো প্ল্যান ছকে ফেলেছে। অনেকেরই হয়তো মনে থাকতে পারে যে ফ্রান্সে যখন মোদিজির সঙ্গে ট্রাম্পের বৈঠক চলছিল, সেই সময় ভারতে সার্জিও গোর অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। সেটা আমি ভিডিওতে আপনাদের বলেছিলাম কি কি কারণে দেখা করেছেন। আসলে খবর তো ভেতরের খবর ধীরে 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 লিক করে। আমি অনেকবার বলেছি যে এই খবরগুলো পেতে পেতে একটু সময় লাগে। এখন যে বিস্ফোরক খবরটা পাওয়া গেল সেটা হচ্ছে শেখ হাসিনার রেজিম চেঞ্জ নিয়ে এবং ভারতবর্ষকে অস্থির করার জন্য যে সিআইএ প্ল্যান করেছিল সেই প্ল্যানটা আমাদের পুরো ডিটেক্ট করে ফেলেছে। এবং আপনাদের মনে আছে ম্যাথু ভ্যান ডাইক, অ্যালেন ম্যাথু ভ্যান ডাইক, তাকে সহ 5 জন ইউক্রেনীয় বা 6 জন ইউক্রেনীয় এরকম কিছু একটা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। এদের মধ্যে ম্যাথু ভ্যান ডাইককে ইউএপিএতে একদম অ্যারেস্ট করে মামলা করে দেওয়া হয়েছে। ইউএপি এর মামলা হচ্ছে জীবনে ছাড়া পাবে না, এখানে জেলবন্দি হয়েই মারা যাবে, এরা জামিনও পাবেন না। ওই জন্য ইউএপিএ কে সবাই ভয় পায়। এখন গোড়া থেকে একটু বলি, হাসিনার রেজিম চেঞ্জ এবং ভারতে রেজিম চেঞ্জের যে চেষ্টা যেটা সিআইএ করেছিল সেটা একদম পুরো ভেস্তে গেছে এবং আমেরিকার মুখ কালো হয়ে গেছে। ওইখানে যখন বড় বড় ডায়লগ দিচ্ছিল, আমরা কিছু হলে আমরা আমেরিকা ভারতের পাশে দাঁড়াবো, এই পাশে দাঁড়ানোর নমুনাটা একেবারে রয়ের ডিরেক্টর একদম পরিষ্কার মুখের ওপরে কাগজপত্র ফেলে পরিষ্কার করে দিয়েছেন। ব্যাপারটা হচ্ছে এই ম্যাথু ভ্যান ডাইক, ইনি মণিপুর হয়ে ইনি সোজা এতে চলে যান, মায়ানমারে চলে যান। তার আগে উনি দেখা করেন খ্রিস্টান মিশনারিতে, ওখানে সিস্টার ডিভিদিদের সঙ্গে কথাবার্তা হয়। প্রথম কলকাতায় নেমেছিলেন, তারপরে মনে করুন উনি মিশনারি অফ খ্রিস্টান মিশনারিতে উনি গেছিলেন, মিশনারিজ অফ চ্যারিটি, সেখানে উনি গেছিলেন। তাদের সঙ্গে কথাবার্তা বলেন এই আপনার ধর্মীয় পরিবর্তন নিয়ে, খ্রিস্টান বানাতে হবে। এছাড়া এমন কিছু জায়গায় এই অর্থ ব্যবহার করতে হবে যে অর্থটা কার্ডের মাধ্যমে আসবে। এখন কার্ডের মাধ্যমে কি করে আসবে? 1000 কার্ড একটাই নামে, সুবোধ কুমার এরকম নামে 1000 ডেবিট কার্ড ইস্যু করা হয়েছিল। এই মিশনারিজ অফ চ্যারিটি এবং ম্যাথু ভ্যান ডাইক, বিশেষ করে ম্যাথু ভ্যান ডাইক ওই সমস্ত আপনার কার্ডগুলোকে বিভিন্ন জায়গায় ডেলিভারি করেন। এবং ইতিমধ্যে 2023 থেকে 2026 অবধি 95,000 কোটি টাকা উইথড্র হয়ে গেছে। এবার এখানে কাদেরকে দিয়েছেন? ভারতবর্ষ আজকে 30-40 বছর ধরে যে মাওবাদীদের সঙ্গে লড়ছে, যারা ভেতরে ভারতকে একবার অস্থির করে তুলেছিল, অনেক প্রাণ গিয়েছে আমাদের যারা সৈনিক আছে তাদের, পুলিশ, এসএসবি, সিআরপিএফ সবাই মিলে, তারপরে আমরা আইটিবিপি ফোর্স, সবার প্রচুর প্রাণ গিয়েছে। এখানে আমাদের একটা করিডোর করার কথা ছিল পশুপতিনাথ টু কেদারনাথ পর্যন্ত, নেপাল হয়ে, ওয়েস্ট বেঙ্গল হয়ে, উড়িষ্যা, তারপরে হচ্ছে আপনার কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ,
তামিলনাড়ু হয়ে একদম কেদারনাথ পর্যন্ত। হয়তো আমার ম্যাপ নেই, আমার হয়তো বলতে পরপর বলতে ভুল হয়েছে, একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এইটা ছিল রুট। এইখানেই মাওবাদীদের বারবারন্ত ছিল। এই সমস্ত জায়গায় হাজারটা কার্ড বিলি করা হয়েছে। এবার যখনই FCRA ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট আমাদের এখানে যখন বন্ধ করে দেওয়া হয়, এই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে US থেকে এবং ব্রিটেন থেকে MI6 ব্রিটেনের এবং CIA প্রচুর অর্থ পাঠাতো ভারতকে ভাঙার জন্য। তখন FCRA কে ব্যান করে দেওয়া হয়। FCRA কে যখন ব্যান করে দেওয়া হয়, সেই সময়তে দেখলো টাকা পাচারের তো আর কোনো রাস্তা নেই, তাহলে করো কি, একটা ব্যাংক অ্যাকাউন্ট করো, সেখানে কয়েক হাজার কোটি টাকা ঢালো, এইবারেতে একটা নামে ডেবিট কার্ড তৈরি করো। ওই সুবোধ কুমার না কি নাম, একটাই নাম, তার নামে 1000টা ডেবিট কার্ড করা হয়েছে। করে এই কার্ডটা ম্যাথু ভ্যান ডাইক সমস্ত বিলি করেছেন। তিনি কর্ণাটকে বিলি করেছেন, তেলেঙ্গানায় বিলি করেছেন, অন্ধ্রপ্রদেশে বিলি করেছেন, উড়িষ্যায় বিলি করেছেন, বিহারে বিলি করেছেন, ওয়েস্ট বেঙ্গলে ডিরেক্টলি বিলি করেননি। উনি মণিপুরে গিয়ে, এই মায়ানমারে গিয়ে সেখানে যে মাওবাদী আছে তাদেরকে বিলি করেছেন। তার উদ্দেশ্য ছিল কি, নেপালকে অস্থির করা, সঙ্গে সঙ্গে ভারতবর্ষকে মাওবাদীদের আবার চাগিয়ে তোলা। এইটা যখন র ধরতে পারে, তখন র এই পুরো ফান্ডিং এর ব্যাপারটাকে পুরোটা মানে একেবারে ওপেন করে দেয়। ওপেন করে তারা ওপেন সোর্স এবং তাদের ভেতরের সোর্স সমস্ত কাজে লাগিয়ে তারা ম্যাথু ভ্যান ডাইককে তারা তুলে নেয়। এই খবর অনেকদিন আগেই হয়েছে, আপনারা সবাই জানেন। এই ম্যাথু ভ্যান ডাইক যখন ধরা পড়ে, তার কাছে তখনও কিন্তু 350 বেঁচে যাওয়া কার্ড ছিল, যেগুলো পরে হয়তো বিলি করতেন। 350 বা 250 এরকম একটা কোনো ফিগার হবে, ভুলভাল হতে পারে, আমি সঠিক আপনাকে বলতে পারছি। ওইটা যখন ধরা পড়ে, যখন উনি মানে ভালো মানুষের মতো এসে যখন আমেরিকার সহযোগিতা করেন, যে আমেরিকা চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ভারতের পাশে দাঁড়াতে, তখন অজিত দোভাল পাশের ঘরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাশের ঘরে চলে যান, কোনো চা বসিয়ে চা খেতে যান। এবার ওখানে গিয়ে পরাগ জৈনকে ডেকে পাঠান। তার পাশাপাশি উনি বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে, পীযূষ গোয়েলের সঙ্গে কথাবার্তাও বলেন। তারপরে রয়ের ডিরেক্টর যখন আসে সমস্ত কাগজপত্র নিয়ে, তাকে নিয়ে আবার 15 মিনিট বাদে আবার ঢুকে তিনি বলেন, এই হচ্ছে প্রমাণ। আপনারা একদিকে শান্তির বাণী বলবেন, আমাদের পাশে দাঁড়ানোর কথা বলবেন, আপনারা বাংলাদেশের রেজিম চেঞ্জ করে শেখ হাসিনাকে আপনারা উৎখাত করেছেন, তার প্রমাণও আমাদের কাছে আছে বলে একটা একটা করে প্রমাণ দিতে আরম্ভ করেন, একটা একটা করে, কোথায় কত খাতে কত টাকা খরচা হয়েছে। বলছেন 29 মিলিয়ন টাকা, কিন্তু আসলে সেটা হচ্ছে 1.29 বিলিয়ন, 1.29 বিলিয়ন রুপিস ডলার খরচা করা হয়েছিল, যেটা ডোনাল্ড ট্রাম্প অনলি 29 মিলিয়ন ডলার বলেছিলেন। 1 বিলিয়নটা চেপে গেছিলেন। এবার তার ডকুমেন্টও দেওয়া হয়েছে যে আপনারা যে সাধু পুরুষ সাজছেন, তাহলে এখন ভারতবর্ষকে অস্থির করার জন্য পেছনে আপনারা আছেন, তাহলে ওই সাহায্যের কথা আর বলতে আসবেন না। আর দ্বিতীয় হচ্ছে, শেখ হাসিনাকে যেভাবে আপনারা উৎখাত করেছেন, আমরা ঠিক সেইভাবেই ওনাকে আমরা বসিয়ে দিয়ে আসবো, পারলে আপনারা আটকান, আপনাদের সাহায্যের দরকার নেই। যার জন্যই ভারতবর্ষ প্রথমেই বলে দিয়েছিল, এই বাংলাদেশ আর ইরান নিয়ে আমরা কথা বলবো না।
আজ বাংলাদেশ প্রসঙ্গ উঠেছে বলে অনেকে হয়তো কথাবার্তা বলছেন, কিন্তু বাংলাদেশ নিয়ে মানে সেরকম কথাবার্তা কিন্তু কিছু হয়নি। বাংলাদেশ সম্পর্কে আমাদের কাছে যা খবর আছে, বাংলাদেশ সম্পর্কে সেরকম কথাবার্তা কিছু হয়নি। কারণ বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার যেটা আছে সেটা ভারতবর্ষই সামলাচ্ছে, ভারতবর্ষই যা করার করবে। সেখানে আমেরিকাকে ডাকলে পরে আবার একটা নতুন করে সমস্যার সৃষ্টি হতে পারে, ভারত সেই চান্স নেবে না। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি। ফলে শেখ হাসিনার রেজিম চেঞ্জের ব্যাপারে যে টাকাগুলো খরচা হয়েছিল $1.29 বিলিয়ন, সেই টাকার হিসেবটা কিন্তু পরিষ্কার দিয়ে দিয়েছেন। আর আমাদের এখানে 95,000 crore যে টাকা তোলা হয়েছে সুবোধ কুমারের নামে, তার সমস্ত ডকুমেন্টও তার সামনে ফেলে দেওয়া হয়েছে। দিয়ে একবার বলা হয়েছে যে এবার আপনারা বলুন আপনারা কি সম্পর্ক চান ভারতের সঙ্গে। বাণিজ্য চুক্তিভুক্তি ঠিক আছে, সে তো আলাদা কথা, কিন্তু আপনারা যে বলছেন না সহযোগিতার কথা, আমেরিকাকে ভারত বিশ্বাস করে না। এবং বিশ্বাস কেন করে না তার সমস্ত ডকুমেন্ট আপনার সামনে দিয়ে দিলাম। এবার যে আপনি ভেরিফাই করতে চান, আপনি ভেরিফাই করতে পারেন। আমরা আপনাকে ডকুমেন্টের সমস্ত কপি আপনাকে দিয়ে দিচ্ছি বলে ফাইল বন্দি করে একটি ফাইল পরাগজৈন তার দিকে এগিয়ে দেন। আগাগোড়া সার্জিও গোর চুপ করে বসছিলেন, একটা কথা বলতে পারেননি। ওই চিঠিটুকুগুলো দেওয়া ছাড়া এই প্রসঙ্গে উনি একটা কথাও বলতে পারেননি। এবং শেষ পর্যন্ত ওনাকে স্বীকার করতে হয়েছে শেখ হাসিনার রেজিম চেঞ্জটা আমাদের কাছে করাটি ঠিক হয়নি, আমরা তার জন্য দুঃখিত। তাকে আবার পুনর্বাসনের জন্য যদি কোনো দরকার হয় তাহলে পরে আমরা করতে রাজি আছি, সেটা তো আমরা তো আগেই বলেছি। তখন অমিত শাহ বলেছে আপনার দরকার নেই, যা করার আমরা করব। সুতরাং একেবারে আমেরিকার মুখোশ পুরো খুলে দিয়েছে অমিত শাহ। ভালো মানুষের মুখোশ না, ট্রাম্পের ওই বন্ধুত্বের হাত, বলেছে না বিষ নিঃশ্বাস। এবারে আমেরিকা কি করবে সেটা আলাদা কথা, নিজের কাদা নিজে চাটবে কি না সেটা আমেরিকার ব্যাপার, ভারতবর্ষ সেখানে নাক গলাবে না। কিন্তু খুব শীঘ্রই যে একটা বড় ঘটনা ঘটতে চলেছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে, কারণ তার পুরো প্ল্যান চোখে ফেলেছে। আমি বলেছিলাম না 2 মাস দেখবেন আগস্টের মধ্যে বড় একটা ঘটনা ঘটছে। বড় মানে কি, বড় মানে অনেক বড় ঘটনা ঘটছে, সেটা মাথায় রাখুন। আমি কোনো রকম বাজে কথা বলছি না, এগুলো পুরো ভেতরের ব্যাপার, যেগুলো অনেক পরে জানা যায়। সবাই ভালো থাকবে। ভারত হয়তো পরীক্ষা করতে দেখেছিল যে আওয়ামী লীগের সাথে তো মানে আওয়ামী লীগের সরকার 15-16 বছর এক নাগারে ক্ষমতায় ছিল, এক ধরনের একটা আর সবচেয়ে বড় কথা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে সবকিছু আদায় করতেন, যেটা ভারত যে দেখুন যে ওই অভ্যন্তরীণ যে ট্রান্সশিপমেন্ট ভারত থেকে শেখ হাসিনা আদায় করে নিয়েছিলেন, এটা তো পুরোপুরি ভারতকে কিনে ফেলেছিলেন। অর্থাৎ জঙ্গিবাদের ভাষায়, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের ভাষায় তারা যেটাকে দেশ বিক্রি বলে, এই দেশ বিক্রির ভাষায়, আমি আমার ভাষায় বলছি না, আমি সহযোগিতায় বিশ্বাসী, কিন্তু জঙ্গিদের ভাষায় উনি ভারতকে কিনে ফেলেছিলেন। পরিবর্তে উনি ভারতকে আসলে তো তেমন কিছু দেন নাই, উনি ভারতকে যেটা দিয়েছেন মিনিমাম একটা জিনিস, যেটা ভারত চায় যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে কিছু লো লেভেলের, যেগুলো এখন অত্যন্ত নিয়ন্ত্রিত, সেই সব আপনার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যেন বাংলাদেশের কোনো সহযোগিতা না পায়, মাটি ব্যবহার করতে না পারে, সেই সহযোগিতা প্রধানমন্ত্রী করেছিলেন। এই সহযোগিতার বিনিময়ে উনি ভারতকে এমনভাবে ভারত থেকে সুযোগ সুবিধা আদায় করছিলেন, এইটা ভারতের কোনো তরফে আপনার এক ধরনের আপনার হতে পারে যে এত দিচ্ছি শেখ হাসিনা খুশি হচ্ছে না, এইটা থাকতে পারে, আমি মনে করি আর কি। তাহলে দেখি তারেক রহমান, তাকে তো কিছুই দিতে হবে না, এইরকম কোনো আতিশয্যা এখন তারেক রহমানকে যাচাই করতে দেখেছে, কিন্তু যাচাই করার পরে যেটা দেখা যাচ্ছে যে
তারেক রহমান এখন পর্যন্ত এমন কিছু দেখার নেই যেটাতে আমার কাছে অন্তত মনে হচ্ছে যে এই তারেক রহমান 2001 থেকে 6 পর্যন্ত যে নবীন তারেক রহমান ছিলেন, হ্যাঁ উনার অনেক কিছু আমরা দেখি সেটা হয়তো তিনি 2001 থেকে 6ও করতে পারতেন। উনি শার্ট ইন না করে হাঁটেন, হ্যাঁ আপনার গাড়ি চালান, কিছু কিছু ছেলে মানুষই জিনিস ওনার যেগুলো আমাদের ভালো লাগে, আমরা পছন্দ করি। কিন্তু আপনার ম্যাচিওরিটির জায়গায় পররাষ্ট্রনীতিতে সেখানে তো আমি ওই আপনার দুটো তিনটা অ্যাকশন আপনি দেখেন। প্রথম কথা হলো যে এরা যে সারিবদ্ধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবদ্ধ, সেটা কিন্তু খলিল বলে দিয়েছে আমাদেরকে যে যেই চুক্তি করা হয়েছে এটা ইউনূস সই করলেও চুক্তিটা কিন্তু এই এনসিপি জামাত, এনসিপির নাম খলিল সাহেব বলেননি, যে জামাত বিএনপিকে জানিয়ে করা হয়েছে। অর্থাৎ আপনি যদি পরিষ্কারভাবে বোঝেন এটা হলো যে বিএনপি বলে গেছে জিনিসটা আসলে এইরকমই হওয়ার সম্ভাবনা বেশি। ইউনূসকে বলা হয়েছে তুমি তাড়াতাড়ি করো, আমি এটা করলে আমি যেহেতু ইলেকশন করব ইত্যাদি মানুষের সামনে আমি খারাপ হয়ে যাব, তোমার যেহেতু ইলেকশনের কোনো বিষয় নাই, তুমি যেহেতু রাজনৈতিক দল না, তুমি যত খারাপই হও তোমার এখানে ক্ষতি কম। এই রকম একটা আপনার বন্দোবস্তের মাধ্যমে এই চুক্তি হয়েছে বলেই এখন কিন্তু মনে হয়। আর খলিল থেকে শুরু করে এরা সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আপনার এবং এরা এদের নিরাপত্তা চাচ্ছে, সবকিছু চাচ্ছে। আপনি দেখেন তারেক রহমান সবচেয়ে দ্রুত কোন কাজটা করেছে ক্ষমতায় এসে, ওই যে 14টা না কয়টা যেন বোয়িং বিমান কেনা, খুব দ্রুত, এক সপ্তাহ লাগায়নি কিন্তু। তারপরে কিন্তু তারেক রহমানের আর কোনো আপনার ফরেন পলিসি মুভ নাই। এটা 4 মাস বয়সের একটা সরকার, 17 বছর পরে 17-18 বছর পরে বিএনপি ক্ষমতায় এসেছে, 18 বছর অলমোস্ট। সেই সরকারের যে ধরনের ভাইব দেওয়া দরকার আঞ্চলিকভাবে বৈদেশিক নীতিতে, যে ধরনের বিদেশ সফর করা দরকার, কোনো কিছুই তো নাই। 4 মাস পুরো আপনার ইউনূসের সরকারের এক্সটেনশন বলতে পারেন। একই ধরনের ক্রাইম তো চলতেছে বাংলাদেশে, আওয়ামী লীগের উপর অত্যাচার চলতেছে, রুটিন কাজ চলতেছে। আপনি কি বুঝতে পারছেন বাংলাদেশ কিভাবে পিছিয়ে যাচ্ছে? এই দেশে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড নাই, কিচ্ছু নাই। আপনার সেই বাটপার তার ইউনূস চলে গেছে, কিন্তু ওই যে বাটপার আশিক কিন্তু রয়ে গেছে। আশিকের সর্বশেষ একটা কাহিনী দেখেছেন, সে বলছে যে বিদেশিরা তো বিনিয়োগ করবে না যুদ্ধ বিগ্রহে, আমরা বিনিয়োগে যোগ দেই। আরো কি দেখেন এরা কতভাবে বাংলাদেশটাকে শোষণ করছে। জাহেদ বলতেছে আমরা এখন বিদেশে অফিস করব, কোথায়? চীনে। 1 টাকা বিনিয়োগ আসে নাই এই বাটপারের আমলে। একটা ছোট বাচ্চা ছেলেকে দিয়ে দেশকে তছনছ করা হচ্ছে সব জায়গায়। যেমন আমরা দেখেছি জঙ্গি সন্ত্রাসী হাসনাত সার্জিস এদেরকে দিয়ে করা হয়েছে। আপনি কোথায় বলেন, কোন জায়গায় আপনি আমাকে বলেন, একটা জায়গা দেখিয়ে দেন যে এই জায়গায় তো একটা ম্যাচুরিটি আছে, এই জায়গায় একটা ভালো সিদ্ধান্ত হচ্ছে, বলুন তো আমাকে। আমরা যেটা পাবলিকলি দেখেছি, ভারত সবার আগে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে, সপরিবারে ভারত সফর কথা বলেছে। দেখুন এইটা আসলে বিষয়টা তারেক রহমানের সরকারের যদি ন্যূনতম ম্যাচুরিটি থাকতো, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কোনো বিষয়ই নেই এটাতে। উনি ওটাকে যদি সম্মান দিয়ে ভারত সফর করতেন, চীনও মাইন্ড করতো না, যুক্তরাষ্ট্র মাইন্ড করতো না, কেউ মাইন্ড করতো না। এই যে উনি ভারত সফরে গেলেন না, ওই যে নরেন্দ্র মোদী সাহেবের দাওয়াতটা রাখলেন না, এইটার মধ্যে আসলে আপনার আমি যে মনস্তত্ত্বটা দেখি সেটা হলো অভ্যন্তরীণভাবে তাদের যে আপনার কনস্টিটিউয়েন্সি, বিএনপির, জামাতের, এনসিপির, বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধ বিরোধী কনস্টিটিউয়েন্সি, এইটাকে মূলত তারেক রহমান সম্মান করেছেন। নরেন্দ্র মোদী সাহেবরা ভেবেছিলেন যে তারেক রহমান পরিবর্তন হয়েছে বা তাকে নিয়ে একটা ফাংশনাল রিলেশনশিপ গড়ে তোলা যেতে পারে, এই ধরনের আশাবাদ থেকেই তো ভারত এত কিছু করেছে, যেটা সত্যিকার অর্থে আবারও বলছি বারবার যে যেটা খুবই এক্সেস ছিল। এটা ভারতের মতো, ভারত যদি মনে করে যে তারা আঞ্চলিক শক্তি হিসাবে কিংবা বিশ্ব শক্তি হিসাবে থাকবে, সেই ক্ষেত্রে আসলে ওই জায়গায় আসলে তার সাথে ওই তারেক রহমানের সাথে প্রাথমিকভাবে যেই আচরণ আমরা ভারতে দেখেছি, যেই ধরনের আপনার আতিশয্য দেখেছি, সেটা কিন্তু আবার আপনার সেটা দুটো জিনিস একসাথে যায় না। কিন্তু আবার তারেক রহমান দেখেন এত বেশি উষ্ণতা দেখানো সত্ত্বেও এটার যদি উনি ন্যূনতম একটা সম্মান রাখতেন, ভারত সফর করতেন, এটা কিচ্ছু এসে যেত না। মানে তারেক রহমানের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে অসুবিধা হতো না। মার্কিন যুক্তরাষ্ট্র তো পাত্তাই দেয় না। মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন দেশটা কিনে নিয়েছে, কিন্তু এমনই চাকর বাকর থেকে কিনে নিয়েছে যে
আপনার পাকিস্তানের দেখেন এই যে শাহবাজ শরীফ, আর এটাও একটা লজ্জাজনক যে একই সাথে সেনাবাহিনী প্রধান আর আর প্রধানমন্ত্রীকে দাওয়াত দেয় ইয়েতে কি বলে হোয়াইট হাউসে। ইউনুসকে তো সেরকম একটা দাওয়াত দিয়েও কিন্তু নিয়ে যায় না। 2-3টা জিনিস বলি, দেখেন আমরা আমরা জাতি হিসাবে আমরা শিশু, বিশ্লেষক হিসাবে আমরা শিশু। আমাদের দেশে সত্যিকারের চিন্তা ভাবনা করা, পররাষ্ট্রনীতি বোঝা আমি কোনো মানুষ পাবলিকলি দেখি না। এমনকি পররাষ্ট্রমন্ত্রী খলিলের যদি তারেকের উপর প্রভাব থাকে, সঠিক প্রভাব থাকে, তাহলে খলিলও শিশু, অর্থাৎ ফরেন মিনিস্ট্রিটাও শিশু। সরি, আমি খলিল সাহেবকে পছন্দ করি না দেখে হয়তো ওনার নামটা বারবার আসে, বাট এটা মোটা দাগে আপনার আলোচনায় আসবে। আমরা পররাষ্ট্র নিয়ে আলোচনা করতে আসবে। শিশু বাংলাদেশে যারা আমরা বিভিন্ন জায়গায় কথা শুনি, প্রত্যেকে শিশু। দেখুন, একজন মানুষ প্রথম কোন দেশে গেল এইটার প্রভাব 5 দিন 10 দিনের বেশি থাকে না। কোন কোন দেশে গিয়ে সে কি কি ব্যবস্থা করলো, কি চুক্তি করলো, কি কথাবার্তা বললো, কি ধরনের সম্পর্ক তৈরি করলো, সেটা আরেক দেশের জন্য ক্ষতিকর কি ভালো, সেগুলোর উপর কিন্তু আপনার চূড়ান্তভাবে সবকিছু নির্ভর করে। ফলে তারেক রহমানের সরকার আজ পর্যন্ত কিন্তু আমি পাবলিকলি কোনো কাগজ সরকারিভাবে ওইভাবে দেখি নাই যে উনি মালয়েশিয়া যাচ্ছেন। অর্থাৎ এরা এতই ভয় পাচ্ছে যে কোনো কিছু বলছে না। তারেক রহমান 17-18 বছর বিদেশে থেকে প্রধানমন্ত্রী হয়েছেন। উনি স্বাভাবিক সরকার হলে তো উনি ঢাকঢোল পিটিয়ে প্রথম বিদেশ সফর করবেন, আতশবাজি বাজাবে, হ্যাঁ, তার কর্মীরা। কোথাও কোনো আলোচনা নাই, বেসরকারি ভাবে আছে। আমরা ইউটিউবে আলোচনা করি, পত্রপত্রিকায় খবর বের হয়। আপনি ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইটে যান, ফেসবুকে যান, আপনি পিএমওতে যান, কোথাও আপনি কিছু পাবেন না। গতদিন তারেক রহমান 18 তারিখ চীনের রাষ্ট্রদূতের সাথে আলাপ করেছে। সেখানে কিন্তু বলেছে যে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ করেছি, কিন্তু উনি যে চীন যাচ্ছেন এই বিষয়ে একটা খবরও নাই। তার মানে হলো যে প্রতিটাতে অস্বাভাবিকতা আছে, অর্থাৎ চীন গেলেও এখানে স্বাভাবিকভাবে যাচ্ছেন না। একটা স্ট্রেইন, মানে একটা 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 এক ধরনের আপনার ভেতরে ভেতরে কোনো এক ধরনের সমস্যা চলছে। ফলে এমন অবস্থা তারেক রহমানের সরকার করেছে, উনি মালয়েশিয়া গিয়ে কি করলেন, উনি চীন গিয়ে কি করলেন, পরবর্তীতে উনি ভারত গিয়ে কি করবেন, ওগুলা দেখার আগে আসলে কোনো ভবিষ্যৎবাণী করা যাবে না। তবে আমরা যেটা বলি যে মালয়েশিয়া উনি সৌদি আরব চলে গেলে, প্রথমবার ওখানে গেলে বড় কিছু হয়ে যাবে, এগুলো আসলে ছেলে মানুষদের চিন্তা ভাবনা। কখনো কোনো রাষ্ট্রপ্রধান প্রথম কোনো দেশে যাওয়া তার এক ধরনের আপনার, আমি মনে করি আমি যদি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হতাম এবং আমার প্রধানমন্ত্রী, আমি পররাষ্ট্রমন্ত্রী হলে আমার কথা না শুনলে তো অবশ্যই আমি পররাষ্ট্রমন্ত্রী থাকবো না, আপনি বুঝতেই পারছেন। আমি যদি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হতাম, আমি যদি জিয়াউর রহমানের সৈনিক এবং তারেক রহমানেরও সৈনিক হতাম, আমি তারেক রহমানকে বলতাম আপনি ভারতে যান, প্রথম আপনাকে এই রাষ্ট্রটা চিঠি পাঠিয়েছে, সেখানে গিয়ে আমরা কি করব না করব সেটা আমাদের উপর নির্ভর করে। কিন্তু এই যে কার্টিসিটা আপনার রিসিপ্রোকেট করা ছিল তারেক রহমানের জন্য, একটা স্বাভাবিক সরকারের জন্য খুবই যৌক্তিক কথা এবং বিএনপির জন্য একটা আপনার ভালো জিনিস, সেটা তো তারা করেননি। ফলে তারেক রহমানের এই বিদেশ ভ্রমণের ভুলটা হয়ে গেছে ওইটা যে উনি যে ভারতকে সম্মান দেখালেন না, এই জায়গায় একটা বিশাল আপনার স্ট্রেন তৈরি হয়েছে ভারত, তারেক রহমান আর ভারত সম্পর্কের উপর। কিন্তু অন্য কোন দেশে উনি যাচ্ছেন না যাচ্ছেন, এমনকি সেটা পরে যদি উনি ভারতে গিয়ে আবার ভালো সম্পর্ক তৈরি করতে পারেন, তাহলে কিন্তু ওই যে ভারতে যে আগে গেলেন না এইটার কোনো রেশ থাকবে না। আবার এগুলোতে হ্যাঁ, এই জিনিসটা ঠিক যে আপনার কিন্তু আবার সাইকোলজিটা প্রকাশ পায়। আপনি যে বিদেশ যাওয়া নিয়ে এত লুকোচুরি করছেন, চীন যাচ্ছেন না, সৌদি আরব যাচ্ছেন না, তারপরে ভারত যাচ্ছেন না, আপনি যাচ্ছেন মালয়েশিয়াতে, এগুলোর আসলে এগুলো দীর্ঘমেয়াদে এগুলোর কোনো প্রভাব নাই। তারেক রহমানকে একটা সুনাম করে এই জিনিসটা এখন শেষ করি। আমাদের যে প্রধানমন্ত্রীগুলা হলেই আপনার ওই যে মক্কা শরীফে চলে যায় হজ করার জন্য, এই যে একটা আপনার উনি ভাঙছেন, এটার জন্য আমি তারেক রহমানকে বাহবা দিই। ওটাও কিন্তু এক ধরনের রাজনীতি। সৌদি আরব যান সেটা ঠিক আছে, কিন্তু সবাই গিয়ে কিন্তু হজ করতে যায়। এমনিতে বাংলাদেশটা কিন্তু আপনার ধর্মকর্মে ধ্বংস করে দিয়েছে। আমি একজন খাঁটি ইমানদার মুসলমান হিসাবে বলছি, আমাদের দেশে ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত। আমি প্র্যাকটিসিং মুসলিম হিসাবে বারবার এই কথা বলবো। সেই দিক থেকে তারেক রহমানের মালয়েশিয়া যাওয়াতে আমি খুশি যে উনি অন্তত ওই যে মক্কা শরীফে গিয়ে হজ করে আবার সব জঙ্গিদের খুশি
করলেন না। শোনা যায় যে সৌদি আরব থেকে যে রাজকীয় আমন্ত্রণ সেটি হয়তো তিনি পান নাই, যার ফলে যাওয়ার বিষয়, সৌদি আরব যাওয়ার বিষয়টা হয়ে ওঠে নাই, যার ফলে মালয়েশিয়া থেকে একটি আমন্ত্রণ নেওয়া হয়েছিল। প্রথম যে মালয়েশিয়া একটা অভিনন্দন জানিয়েছিল, সেই অভিনন্দনপত্রের আলোকে একটা হুমায়ুন কবির সেই উদ্যোগ নিয়ে, মাঝখানে হুমায়ুন কবিররা মালয়েশিয়া গিয়েছিলেন, সেই উদ্যোগ নিয়ে তারা এটি করেছেন শোনা যায়। আর এখন প্রশ্ন হচ্ছে তাহলে না, একটা জিনিস বুঝতে হবে, রাজকীয় আমন্ত্রণ ছাড়াও গেছে, মানে রাজকীয় আমন্ত্রণ ছাড়া প্রাইভেট বিমানে চড়ে তারা কিন্তু আপনার হজ করতে চলে গেছে। এটাও উদাহরণ আছে আর কি। আসলে বিষয়টা ওটা না, বিষয়টা হলো যে তারেক রহমানের সরকার হলো খুবই আপনার কনফিউজড কি করবে। অর্থাৎ আপনি চালান বাস বা গাড়ি চালান, আপনাকে যদি প্লেনের পাইলটিং করতে দেয়া হয়, আপনার বা আমার যে অবস্থা হবে, তারেক রহমান, তার পররাষ্ট্রমন্ত্রী, তার যারা পররাষ্ট্র নীতি নির্ধারক রয়েছেন, সবার পররাষ্ট্র মন্ত্রণালয়, হ্যাঁ পররাষ্ট্র, যারা আমরা, ওদের তো চিন্তা নেই, ওরা তো বসে বসে এখন বেতন খাচ্ছে, কাজ নেই, কর্ম নেই। কিন্তু যারা আপনার নীতি নির্ধারক, সে হুমায়ুন কবির, শামা ওবায়েদ, খলিলুর রহমান, তারেক রহমান, আরো কে কে আছে আমি জানি না, সবার হলো যে ওনারা হলো আপনার প্রাইভেট গাড়ির ড্রাইভার। তারেক রহমানকে আমরা যেটা দেখি এখন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ওনাদের হয়ে গেছে, ওনারা হয়ে গেছেন আপনার একটা প্লেনে চড়েছেন, কিভাবে পাইলটিং করবেন তারা বুঝতে পারছেন না একেবারেই। কিন্তু একটা জিনিস পরিষ্কার, তাহলে এই একে তো ভারতের চিঠি আমন্ত্রণ গ্রহণ করলেন, কিন্তু যাচ্ছেন না 4 মাস হলো, আর কোনো রিপ্লাই নাই। দ্বিতীয়ত জাহেদকে পাঠিয়ে সেই সম্পর্ককে আরো কঠিন থেকে কঠিনতর করে ফেলা। তৃতীয়ত মালয়েশিয়া হয়ে যদি চীন যান, যদি চীন সত্যি সত্যি চীন যান, তিনি এখন পর্যন্ত শোনা যাচ্ছে চীন যাবেন, সেক্ষেত্রে সম্পর্কের আরো অবনতির আশঙ্কা করেন কিনা একজন ডিপ্লোম্যাট হিসেবে, আপনি কিভাবে ব্যাখ্যা করেন? যদি ভারত আর তারেক রহমানের মধ্যে কোনো আপনার অভ্যন্তরীণ আন্ডারস্ট্যান্ডিং না থাকে, এইসব নিয়ে কোনো আলোচনা না হয়, তাহলে প্রতিটা সিগন্যালই হলো ভারতকে একটা নেগেটিভ সিগন্যাল দেয়া হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। প্রথম কথা হলো, সবচেয়ে বড় অশোভন কাজটা হলো যে উনি ভারত পার্শ্ববর্তী দেশ তাদেরকে আমন্ত্রণ জানালো তারেক রহমানকে, সেই আমন্ত্রণটাকে উপেক্ষা করা, এইটাই হলো আপনার সবচেয়ে একেবারে আপনার অত্যন্ত দীর্ঘমেয়াদের একটা সিগন্যাল। আর ভারত তো এসব ব্যাপারে খুবই আপনার সেন্সিটিভ একটা রাষ্ট্র। আপনাদের মনে আছে আমাদের সবার, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একবার ইয়েতে এসেছিলেন, বাংলাদেশে এসেছিলেন, কত সালে আমি ভুলে গেছি, খালেদা জিয়া, বিএনপি হরতাল লেগেছিল, খালেদা জিয়ার সাথে মিটিং চেয়েছিলেন। আর প্রণব মুখার্জি তো অনেক উদার মানুষ, একজন ম্যাচিওর মানুষ ছিলেন, বাঙালি, উনি জি মিটিংও দিয়েছিলেন। শেষ মুহূর্তে খালেদা জিয়া তার দলের চরমপন্থীদের পরামর্শ শুনে উনি বললেন যে যেহেতু ইয়ে হচ্ছে, হরতাল হচ্ছে, আমি যাব না। এইটাতে কিন্তু শুধু কংগ্রেস না, ভারতের প্রতিটা পলিটিক্যাল পার্টি তাদের রাষ্ট্রপতিকে অপমান করা হিসাবে নিয়েছে, তারা পার্সোনালি নিয়েছে জিনিসটাকে, শুধু যে কংগ্রেস পার্টি নিয়েছে তা না, বুঝতে পেরেছেন? ঠিক একইভাবে আমি জানি না তখন কি কংগ্রেস না বিজেপি ক্ষমতায় ছিল, কারণ হলো যে প্রণব মুখার্জি যে সময়টা রাষ্ট্রপতি ছিলেন ওই সময় আবার বিজেপিও ক্ষমতায় চলে এসেছিল, ওটা আমি জানি না, কিন্তু তারা সর্বদলীয়ভাবে এটাকে অপমান হিসেবে নিয়েছে। ভারত কিন্তু এসব ব্যাপারে অত্যন্ত তারা সচেতন। সুতরাং আপনি প্রথম নিমন্ত্রণ করা যে ওয়ার্মথ তারেক রহমানের প্রতি দেখিয়েছিল, সেটাকে যে তারেক রহমান আপনার অবজ্ঞা করলেন, এটা অত্যন্ত মানে আমেরিকাকে করলে যে পরিমাণ আমেরিকা মাইন্ড করতো, ভারত তার চেয়ে অনেক বেশি মাইন্ড করবে। ভারতের মাইন্ডসেটটা, ভারত কিন্তু রাষ্ট্র হিসাবে তার আত্মসম্মানকে কিন্তু অনেক গভীরভাবে দেখে। সুস্পষ্টভাবে উনি আপনার এই এদেরকেই খুশি করলেন, অর্থাৎ ওনার যে কনস্টিটিউয়েন্সি, এটা কিন্তু আমি শুরুতে বলেছিলাম, এখানে উনি ওনার কনস্টিটিউয়েন্সিকে খুশি করেছেন। আবার এগুলো অনেক সময় ডিপ্লোম্যাসিতে হয়, দেখা গেল যে ওনার ভারতের সাথে কোনো একটা সম্ভাবনা আমি দেখি না, কিন্তু যদি হয় যে তাদের সাথে একটা আলাপ আলোচনা আছে, আমি এইভাবে প্রথম বিদেশ সফর করব, তোমরা মাইন্ড করো না, প্রথম দাওয়াত দিয়েছো, যদি এটা থাকে সেটা ভিন্ন জিনিস। আর যদি এইটা না থাকে তাহলে এটা পুরোপুরি এটার কোনো আমি অন্তত কোনো ইয়ে দেখি না। এটাই তো কারণ হলো, দেখেন তারা ভারতের সাথে যে ফরেন মিনিস্টার যে একটা ভিজিট করেছিল ভারতে, সেটাকে তারা ট্রানজিট হিসাবে দেখিয়েছে, কিন্তু চীনে গিয়ে, রাশিয়া গিয়ে অলরেডি তারা কিন্তু ফরেন মিনিস্টার কিন্তু অফিসিয়াল ভিজিট করে এসেছে।
অর্থাৎ ভারতকে যত ধরনের অবজ্ঞা করা দরকার সেগুলা কিন্তু করছে। অর্থাৎ আপনি যাদের বললেন না, তার কনস্টিটিউয়েন্সিকে খুশি করার জন্য যা যা করা দরকার সেটাই আমরা দেখতে পাচ্ছি সাদা চোখে, কিন্তু ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কিছু করেছেন এমন কিছু আমরা দেখছি না। তার মানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি অন্য কারো দ্বারা প্রভাবিত হচ্ছে, যেমন ধরেন পাকিস্তান, টার্কি, আমেরিকা এরকম? পাকিস্তান, টার্কি তারেক রহমানকে প্রভাবিত করতে পারে, কিন্তু তারা কি তারেক রহমানকে নিরাপত্তা দিতে পারে? মানে যে ধরনের নিরাপত্তা এই সরকারের জন্য দরকার, যদি বাংলাদেশের দেখেন তারেক রহমানকে সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে পারে আওয়ামী লীগ। আওয়ামী লীগের চেয়ে বেশি নিরাপত্তা তারেক রহমানকে আমেরিকা বলুন, দিল্লি বলুন, বেইজিং বলুন, কেউ দিতে পারবে না। পাকিস্তান, তুরস্ক তো প্রশ্নই আসে না। এখন যদি উনি আওয়ামী লীগের কাছে নিরাপত্তা না চান, নিরাপত্তা বলতে আমি বোঝাচ্ছি রাজনৈতিক সমঝোতা, সেটা যদি না চান, তাহলে ওনাকে সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, অথবা সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে পারে ভারত, কিংবা চীনও ধরেন দিতে পারে মানসিকভাবে টাকা পয়সা দিয়ে। সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা কোনো সুস্পষ্ট দেখছি না। শুধু আমি যেটা দেখছি যে যেটা মানে দেখা না, মানে আপনি যদি গভীর বিশ্লেষণ করে দেখেন যে এরা মানসিকভাবে পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। কিন্তু সেটা কি সুখকর কিছু কিনা আমরা শেষ করতে চাই। দর্শকদের দুটি প্রশ্ন আছে, অনেকে সবাই কমেন্ট করছেন, একটা প্রশ্ন নিয়ে আমাদের দর্শকদের। সর্বাণী মুখোপাধ্যায় লিখেছেন, ভারত কেন তারেককে অভিনন্দন জানিয়েছিল এটা বুঝতে এখনো বাকি আছে, সময় বলবে। মোদিজি, অমিত শাহ আর জয়শঙ্করের কূটনীতি কি? মন্তব্য করেছেন। কি প্রশ্নবোধক ছিল? মোদিজি, অমিত শাহ আর জয়শঙ্করের কূটনীতি কি, সময় বলবে। আমি জানি না উনি কি বলতে চাইছেন। না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। উনি যেটাই বলুন, কথা হলো যে কোনো একটা চমক থাকবে আর কি। দেখুন, জিনিসটা হলো যে চমক এক জিনিস, কনস্পিরেসি থিওরি এক জিনিস, চাতুর্য এক জিনিস। আমরা যেগুলা খোলা চোখে দেখি সেগুলোর উপর আমরা বিশ্লেষণ করি, কিন্তু এখন পর্যন্ত চমক দেখার আগ পর্যন্ত আমাদের বিশ্লেষণ হলো যে ভারতের ওইটা আতিশয্য ছিল, এবং সেটার কোনো রিসিপ্রোসিটি, অর্থাৎ সেটাকে তারেক রহমান রিসিপ্রোকেট করেননি, অসম্মান করেছেন। এইটা হলো কূটনীতির বিশ্লেষণ বলুন, যা কিছু বলুন সেটা। স্বস্তিতে তো থাকা যায় না। আরেকটা জিনিস কি জানেন, জিনটাকে চেঞ্জ করা যায় না। জিন হলো ফিজিক্যাল জিন না। আপনি 7 বছর বয়স পর্যন্ত একটা শিশু যেভাবে গড়ে ওঠে, সেটাকে কখনোই চেঞ্জ করা যায় না। এই জিনিসটা আসলে ভারত বুঝতে পারে নাই। ভারত এটা বুঝতে পারে নাই বিধায় তারেক রহমানের সাথে তারা সুসম্পর্ক করতে গেছে। তারেক রহমানদের রাজনীতিটাই হলো যে ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা যদি আপনার, ভারত বিরোধিতা বলতে আমি যেটা বুঝাচ্ছি অন্যায্য বিরোধিতা। ন্যায্য বিরোধিতা তো আমিও করি। এই অন্যায্য বিরোধিতা যদি তারেক রহমান নিরসন করেন, তাহলে তো বাংলাদেশের মূল যে সমস্যা, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরাজয়ের যে প্রতিশোধ ভারতের উপর নিতে চায়, সেটাই তো কেটে যায়। সেই জায়গা থেকে তারেক রহমান বের হয়ে আসলে তো আমাদের দেশটা একটা ভালো দেশ হয়ে যায়, গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে যাবে। সেই জায়গায় তারেক রহমান পারবেন, এই আশা করাটাও কিন্তু আসলে বাতুল। সরকার যে কাজটি করেছে, এখন সেই কাজের ফলাফল শাখের করাত। মানে আওয়ামী লীগ যদি আপন শক্তিতে সত্যি মতো রাজপথ গরম করে নিজেরা নিজেদের মতো ফিরে আসতে পারে, ইতিপূর্বে আওয়ামী লীগে যেভাবে মানে নিষিদ্ধ করা হয়েছিল, ওইভাবে অতীতের মতো করে তারা ফিরে আসতে পারে, যেদিন ফিরে আসবে ওই দিন সরকারের 12টা বেজে যাবে। আবার অন্যদিকে যদি সরকার পরিস্থিতির কারণে বাধ্য হয় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে, যেদিন নিষেধাজ্ঞা তুলবে সেই দিনই সরকারের যে ক্রেডিবিলিটি, ক্রেডেনশিয়ালিটি, পাওয়ার, এই জিনিসগুলো জিরো হয়ে যাবে। এই মুহূর্তে তাহলে আওয়ামী লীগের ফিরে আসার পথটি কি অ্যাক্সিডেন্টালি নাকি নিয়মতান্ত্রিক ভাবে হওয়ার সম্ভাবনা আছে? নিয়মতান্ত্রিক ভাবে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা, সারপ্রাইজিং হওয়ার সম্ভাবনা। যেভাবে ধরেন তারেক রহমান সাহেব আসছে, এটা তো নিয়মতান্ত্রিক ভাবে তিনি আসেননি। তিনি পুরো জাতিকে সারপ্রাইজ করে 24 ঘন্টার সময় আমরা পাইনি। তিনি বাংলাদেশে এসেছেন ভিডি ভিসি, আসলাম, নামলাম, 300 ফিটে গেলাম, প্রধানমন্ত্রী হয়ে গেলাম, ভিডি ভিসি, আসলাম, দেখলাম, জয় করলাম। ইনুস সাহেবও মানে পরপর হয় কি ঘটনা 3টা ঘটে। তো আমাদের দেশে 3টি ভিডি ভিসি হয়েছে, এসে দুটো মানে হয়েছে। ইনুস সাহেব একেবারে প্যারিস থেকে আসলেন, 8 তারিখে আসলেন, এসে রাজা হয়ে গেলেন। আবার তারেক রহমান সাহেব আসলেন, এসেই তিনি রাজা হয়ে গেলেন। তিনি নির্বাচিত হইলেন ফেব্রুয়ারি মাসে, কিন্তু তিনি যেই দিন ডিসেম্বর মাসের 25 তারিখে পা দিয়েছেন, ওই দিন থেকে তিনি রাজা। তো বোঝার চেষ্টা করেন যে ইনস্ট্যান্স গুলো
ইউনূসের ক্ষেত্রে করছে, জিনিসটা সেই জিনিসটা যে শেখ হাসিনার ক্ষেত্রে বা আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটবে না, আপনি এটা কি করে বলবেন বলেন? হ্যাঁ, তা আওয়ামী লীগ 17 বছর থেকে শুধু তো খারাপ কাজ করেনি, এই যে ভালো কাজগুলো যেগুলো করেছে, এখন এই আওয়ামী লীগের বিপদের সময় এই জিনিসগুলো রসায়ন হচ্ছে। এই রসায়নগুলোই জামাত, এনসিপি এবং বিএনপি এগুলো তাদেরকে পলিটিক্যালি, মেন্টালি, সোশ্যালি, স্পিরিচুয়ালি এগুলোকে মোকাবেলা করতে। ঢাকা শহরে কাক নেই। আপনি একবার চিন্তা করতে পারছেন যে আওয়ামী লীগের আমলে এত কাক ছিল, হঠাৎ করে ঢাকা শহরে কাক নেই, গ্রামেও কাক নেই। আপনি বুঝতে পারছেন এটা প্রকৃতির এটা কত বড় না, এটা প্রকৃতির একটা বিরাট অভিশাপ। আর প্রকৃতিতে কাক না থাকা মানে একটা অভিশাপ, এটা জানেন? এটা আপনি যখনই কোনো একটা সমাজে কাক না থাকবে, কাককে বলা হয় প্রকৃতির ডাস্টবিন। আমাদের রোগ, জীবাণু, ময়লা আবর্জনা দূর করা থেকে শুরু করে প্রকৃতি। কিন্তু ঢাকা শহরে আপনি হঠাৎ করে দেখেন গত ইউনূসের জমানা থেকে এই পর্যন্ত ঢাকা শহরে কাক নেই, কোনো কাকের ডাকাডাকি নেই। তাহলে এই যে আল্লাহর যেটা গজব নাজিল হয়ে গেছে ইউনূসের জমানা থেকে এই কাকের মাধ্যমে, এটা বোঝার ক্ষমতা তো আপনাকে থাকতে হবে। না, পুলিশ আসলে আওয়ামী লীগ নিয়ে আতঙ্কগ্রস্ত হবে না। এখানে হয় কি, সরকারকে খুশি করার জন্য পুলিশকে অনেক কিছু করতে হয়। বাস্তবতা হলো যে যেখানে ওসি সাহেব তার ফোর্স সহকারে মোহাম্মদপুরের মতো জায়গাতে গিয়ে এই 15-20 জন বা 10-12 জন ছিনতাইকারী যাদের হাতে দেশীয় অস্ত্র শস্ত্র আছে তাদেরকে ফেস করতে পারছে না, তাদের হাতে পুলিশ লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে। তো সেখানে অ্যাজ এ হোল আওয়ামী লীগের মতো একটা বড় দল, সেই বড় দলের যদি 2-3 হাজার লোক আসে, এটা আসলে মোকাবেলা করার মতো বাংলাদেশে কোনো থানা এই পর্যায়ে নেই। বিএনপির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব কোলাহল এখন এমন পর্যায়ে রয়েছে, রাজনৈতিকভাবে বিএনপি, জামাত, এনসিপি তাদেরকে আসলে আওয়ামী লীগ মোকাবেলা সামনাসামনি করতে পারবে এরকম অবস্থা নেই। যেখানে আপনি চিন্তা করেন যে একজন পাওয়ারফুল মন্ত্রী মীর শাহে আলম, তো মীর শাহে আলম বেসিক্যালি বগুড়াতে বাড়ি, এটা তার প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় শোনা যায় তিনি তারেক রহমান সাহেবের বন্ধু। এই ভদ্রলোকের ভয়ে সে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো মানুষ তাকে তেল মারছে। মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ, সেখানে কোনো নড়াচড়া নেই। মির্জা ফখরুল সাহেব যে বাংলাদেশের একজন মন্ত্রী, তিনি যে এলজিআরডি মন্ত্রী আমরা কেউ জানি না। তার আচার আচরণ দেখে বোঝা যাচ্ছে মনে হয় যেন উনি চারণ কবি হয়ে গেছেন। হ্যাঁ, এখন উনি কবিতা রচনা করবেন ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, মানে দর্শন শাস্ত্র করবেন এবং খুব দ্রুত যেন উনি মনে মনে চিন্তা করেন যে আল্লাহ খুব দ্রুত আমাকে একটা মান সম্মান সহকারে এখান থেকে নিয়ে যাও, আয়দা তোমার ভেস্তে নিয়ে যাও অথবা আমাকে একটা রিটায়ারমেন্টের ব্যবস্থা করে দাও। এখন সেই লোক দুটো ইউনিয়নের নাম ছেলের নামে দিল, ভাতিজির নামে দিল আর একটা ইউনিয়নের নাম। তো সেই কাজটি এত মিডিয়া এত কিছু বলার পরেও মন্ত্রী বা প্রশাসনের পক্ষ থেকে কিছু হলো না, স্বয়ং প্রধানমন্ত্রীকে এটাকে হস্তক্ষেপ করতে হলো। ইট মিনস যে এখানে প্রধানমন্ত্রীর বাইরে অন্য কারো কোনো ক্ষমতা কাজ করছে না, নোবডি ইজ অ্যাক্টিং। কাজী এখানে ওই যে পুলিশ যে কথাটা বলেছে, যেখানে পুলিশের প্রতি আক্রমণ হতে পারে, এটা মূলত পুলিশকে অ্যালার্ট করা, পুলিশকে অ্যালার্ট করা। এখন আক্রমণ যখন হবে, এটার দুটো বিষয় আছে, পুলিশ বিক্ষুব্ধ হয়ে তাদেরকে ধরবে, প্রশ্নই আসে না। আর দ্বিতীয়ত হলো ওখানে আক্রমণ হতে পারে, ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না, সতর্ক হয়ে যেও। তো এখন যদি সতর্ক হয়ে পুলিশ ছেড়ে দেয়, তাহলে তো 23শে জুন সারা বাংলাদেশ মুসলিমের শহর হয়ে যাবে। এটা তো সরকারের জন্য খুবই একটা বিব্রতকর হয়ে যাবে। আবার যদি কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে যায় যে আমাদেরকে মারতে পারে, ফলে আমরা ওখানে সমস্ত কিছু সেই জল কামান শল কামান সব জায়গাতে, ফলে কোনো একটা মিছিল দেখলেই সঙ্গে সঙ্গে সেখানে জল কামান ছেড়ে দেবে। তো আসলে এই যে যা কিছু করছে, ইটস এন আনপ্রেডিক্টেবল সিচুয়েশন আউটওয়ার্ডলি, মানে বাহ্যিক দিক থেকে। কিন্তু ভিতরের দিক যদি আপনি দেখেন, পুলিশ খুব ভালো করে জানে যে বাংলাদেশে যে কেয়ামত হয়ে যায়, তবুও আওয়ামী লীগের কোনো একটা লোক পুলিশের একটা পশম স্পর্শ করবে না। এই পুলিশ বাহিনী গঠন করার জন্য, এই পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করার জন্য রাষ্ট্রের সব বাহিনীর এবং সব প্রতিষ্ঠানের শত্রু হয়েছে আওয়ামী লীগ। এবং আজকের এই পুলিশের যা কিছু রয়েছে, যা কিছু প্রাপ্তি, এর পেছনে শেখ হাসিনা আওয়ামী লীগের যে অবদান, সেই অবদান পুলিশের প্রত্যেকটা লোক জানে। এর কারণ হলো বাহিনীগুলোর কথাগুলো নর্মালি প্রত্যেকটা বাহিনীর কথাগুলো যাকে বলা একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, শত শত বছর ধরে এরা এই ঐতিহ্য লালন করে। আপনি যদি ধরেন বাংলাদেশের আর্মির মধ্যে যারা অফিসার, তাদের মধ্যে টিল নাও জিয়াউর রহমানের প্রতি প্রচন্ড একটা দুর্বলতা আছে।
সে অনেকগুলো মোকাবেলা করেছে, অনেক অফিসারকে ফাঁসিতে চড়িয়েছে, ডাজ নট ম্যাটার, কিন্তু তার প্রতি এটা মমত্ববোধ আছে। আবার অন্যদিকে যারা সাধারণ সিপাহী যারা আছেন, সোলজার যারা আছেন, তারা কিন্তু মারাত্মকভাবে এরশাদের ভক্ত। ফলে আপনি ক্যান্টনমেন্টের এলাকাতে প্রত্যেকটা সিপাহী জাতীয় পার্টি এবং এরশাদের যারা লোকজন আছে তাদেরকে মনে প্রাণে ভালোবাসে। এটা ট্রেডিশন হয়ে গেছে। তদ্রুপ বিএনপির সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে পুলিশের যে সম্পর্কটা, মানে আওয়ামী লীগ সরকারটা আসলে একটা পুলিশ বান্ধব সরকার, প্রচন্ড একটা পুলিশ বান্ধব সরকার। সেটা বঙ্গবন্ধুর জামানাতে তিনি যেমন প্রোটোকল নেন, পুলিশের উপর নির্ভর করেছেন, আর শেখ হাসিনা তো পুলিশকে পারলে তো পুলিশের হাতে সবকিছু ছেড়ে দেন। ফলে এটা পুলিশ অনুভব করে। ফলে সেই অনুভবের জায়গা থেকে যেটাকে বলে অ্যাট্রোসিটি যেটা বলা হয়, এটা নিষ্ঠুরতা কখনো পুলিশ দেখাবে না। তারা মামলা করবে, গ্রেপ্তার করবে, হামলা করবে, যা কিছু করবে সেটা হলো ওই এলাকার যে পলিটিক্যাল যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কমপ্লাই করার জন্য, তার চাকরি বাঁচানোর জন্য। এই বাংলাদেশে বহু মানুষ রয়েছে যারা আওয়ামী লীগ দ্বারা উপকৃত, শেখ হাসিনা দ্বারা পার্সোনাল উপকৃত। যারা ক্ষতি হয়েছে তারা তো শেখ হাসিনাকে গালাগালি করবেই। এখন বিএনপির অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা গালাগালি করবে, কিন্তু যে মানুষগুলো উপকার পেয়েছে তারা কি করবে? তারা শেখ হাসিনাকে চাইবে, আর যদি শেখ হাসিনা না পায় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ শেখ হাসিনাকে এনে দাও। তারা মানে কান্নাকাটি করবে, আফা কবে আসবে, ইত্যাদি ইত্যাদি হবে। এর বাড়িতে হবে না। এখন এই যে বেনজির এত খারাপ বলে সব মানুষ, এখন বেনজিরের দ্বারা তো বহু মানুষ উপকৃত হয়েছে। আপনি হারুনকে যত খারাপ বললেন না কেন, হারুনের দ্বারা তো বহু মানুষ উপকৃত হয়েছে। মেজর জিয়াউল হাসানকে আপনি যত খারাপ বলেন, খারাপ লোক খারাপ বলুক, কিন্তু তার দ্বারা যারা উপকৃত হয়েছে তারা তো তার জন্য দোয়া করবে। তা আওয়ামী লীগ 17 বছরে, হ্যাঁ, আওয়ামী লীগ 17 বছর থেকে শুধু তো খারাপ কাজ করেনি, এই যে ভালো কাজগুলো যেগুলো করেছে, এখন এই আওয়ামী লীগের বিপদের সময় এই জিনিসগুলো রসায়ন হচ্ছে। এই রসায়নগুলোই জামাত, এনসিপি এবং বিএনপি এগুলো তাদেরকে পলিটিক্যালি, মেন্টালি, সোশ্যালি, স্পিরিচুয়ালি এগুলোকে মোকাবেলা করতে। ঢাকা শহরে কাক নেই। আপনি একবার চিন্তা করতে পারছেন যে আওয়ামী লীগের আমলে এত কাক ছিল, হঠাৎ করে ঢাকা শহরে কাক নেই, গ্রামেও কাক নেই। আপনি বুঝতে পারছেন এটা প্রকৃতির এটা কত বড় না, এটা প্রকৃতির একটা বিরাট অভিশাপ। আর প্রকৃতিতে কাক না থাকা মানে একটা অভিশাপ, এটা জানেন? এটা আপনি যখনই কোনো একটা সমাজে কাক না থাকবে, কাককে বলা হয় প্রকৃতির ডাস্টবিন। আমাদের রোগ, জীবাণু, ময়লা আবর্জনা দূর করা থেকে শুরু করে প্রকৃতি। কিন্তু ঢাকা শহরে আপনি হঠাৎ করে দেখেন গত ইউনূসের জমানা থেকে এই পর্যন্ত ঢাকা শহরে কাক নেই, কোনো কাকের ডাকাডাকি নেই। তাহলে এই যে আল্লাহর যে একটা গজব নাজিল হয়ে গেছে ইউনূসের জমানা থেকে এই কাকের মাধ্যমে, এটা বোঝার ক্ষমতা তো আপনাকে থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ দ্য স্পেশাল নলেজ। হঠাৎ করে কাক নেই কেন? আপনি চারিদিকে দেখবেন কুকুরগুলো ডাকছে না আগের মতো। এই যে কুকুর যে ডাকছে না, কেন কুকুর ডাকছে না? সে নীরব হয়ে আছে কেন? আমাদের সমাজের এত নেড়িকুত্তা, এত কিছু চলতেছে, হঠাৎ করে কুকুর কেন? আপনাকে এই জ্ঞানগুলো সরকারের, আপনি দেখেন এই আধ্যাত্মিকতার জ্ঞান আপনার কার আছে বলুন তো? সরকারের মধ্যে কার আছে যে কুকুর কেন ডাকে না, কাক কেন শহর ছেড়ে চলে গেল? কিংবা সম্রাট আকবরের সময় মোল্লা দো পেঁয়াজার যে গল্প, সেই বিখ্যাত গল্প, বলেন তো দিল্লিতে কত কাক আছে, এত কিছুর মধ্যে কাক কেন আসলো? মানে কাক যে প্রকৃতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট, এর সঙ্গে কাকের উপস্থিতি, কাকের ডাকাডাকি, কুকুরের ডাকাডাকি, এগুলোর সঙ্গে সমাজের অনেক কিছু নির্ভর করে। এই জিনিসগুলো, এই সমাজ স্টপ হয়ে আছে, এই প্রকৃতি কাঁদছে, এই মানে আকাশ স্তব্ধ হয়ে আছে। ফলে এখানে হিসাবের বাইরে গিয়ে কেউ যদি প্রকৃতির আইন ভঙ্গ করার চেষ্টা করে, ইট উইল ক্রিয়েট এ ডিজাস্টার। একটা ডিজাস্টার তৈরি হয়ে যাবে। স্পিরিচুয়াল যে জ্ঞান কিংবা সাইকোলজি বা অন্যান্য সমাজ বিজ্ঞান সবকিছু দিয়েই বলছেন, তাহলে আমরা কি ধরে নেব 23শে জুন বিশেষ কিছু ঘটতে যাচ্ছে? তার কি ঘটার সম্ভাবনা আছে? প্রত্যেক দিন 23শে জুন কিছুই ঘটবে না, কিন্তু 23শে জুন যা ঘটার তার চেয়ে বড় ঘটনা মানে আলটিমেটলি ঘটে চলছে। না, আমরা যে 23শে জুনকে কেন্দ্র করে ভয় পাচ্ছি, পুলিশ রেড অ্যালার্ট জারি করছে, পুলিশ ভয় পাচ্ছে বা বলছে আমাদের প্রতি আক্রমণ হতে পারে, এটা হলো আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাথমিক বিজয়, একেবারে প্রাথমিক বিজয়। নর্মালি কি হওয়া উচিত ছিল? এই যে 23শে জুন তো 2025 সনেও গেছে, আমরা কি টকশো করেছি, কথা বলেছি? 23শে জুন তো, হ্যাঁ, আমরা এটা নিয়ে কোনো কথাই বলিনি, কোনো কথা বলিনি।
এখন 23 জুন 25 সালে কথা বললাম না, 26 সনে এসে আমরা 23 জুন নিয়ে কথা বলছি কেন? যখনই কথা বলছি ইট মিনস দিস ডেট হ্যাজ এ সিগনিফিক্যান্ট ভ্যালু। এই যে ভ্যালুটা তার আছে, এটাই তাদের প্রাথমিক বীজ। ওই দিন কিছু হলে সেটা হবে বোনাস, কিন্তু যা ঘটার তা আলটিমেটলি ঘটে গেছে। আপনার কি মনে হয় যেভাবে চলছে, অর্থাৎ আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ অবস্থায় আছে এবং সরকারের মধ্যে সম্ভবত উপর থেকে যেটা বোঝা যাচ্ছে যে একটা স্বস্তি হয়তো আছে, ঠিক আছে আওয়ামী লীগ নিয়ে যা আছে তাই দিয়ে আমরা রাজনীতি করি, আওয়ামী লীগ আসলে আবার কোন ঝামেলা হবে, রাজনীতি উত্তপ্ত হয়ে উঠবে, যদি এরকম না হতো তাহলে তো আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার যে বিষয়টি নির্বাহী আদেশের মাধ্যমে হয়েছিল সেটি আইনে পরিণত হতো না। এই কারণে সম্ভবত হয়েছে, অথবা আরেক গ্রুপ বলে বা কেউ কেউ বলে যেটি আসলে আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি আদালত খারে দিয়ে দিয়েছে না, আওয়ামী লীগ থেকে কেউ একজন রিড করবে, হয়তো বৈধ হয়ে আসতে পারে, নানান ধরনের মতভেদ আছে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যে এতে করে কি সরকার খুব লাভবান হচ্ছে সেই রাজনৈতিক শূন্যতার সৃষ্টির মধ্য দিয়ে বা আওয়ামী লীগ মতের দলকে একেবারে কোণঠাসা করার মধ্য দিয়ে? প্রথমত এই কাজটি সরকার বুঝে করেনি, মানে যে কারণেই করুক, কোর্টে দেখ আমরা যত কিছুই করি না কেন, কাজটা খুবই অন্যায় হয়েছে এবং এই কাজের খেসারত আগামী দিনে বিএনপিকে দিতে হবে, ভীষণ রকম বিএনপিকে দিতে হবে, জামাতকেও দিতে হবে, অন্যান্য রাজনৈতিক দলকে দিতে হবে এবং রাজনৈতিক অঙ্গনকে দিতে হবে। দিস ইজ ওয়ান। দুই নম্বর হলো যে আওয়ামী লীগ এই যে এখন তারা নিষিদ্ধ, এটাকে তারা খুব এনজয় করছে, ভীষণ রকমভাবে এনজয় করছে এবং এটা সব দিক থেকে তাদের জন্য একটা লাভজনক। এই কারণে তারা নির্বিবাদে নিশ্চিন্তে যে কাজগুলো তারা করতে পারছে। অন্য সময় যদি হতো, এখন যদি নিষিদ্ধ না হতো তাহলে তাদেরকে বলা হতো গুপ্ত দল, পালিয়ে থাকা দল, মানে জামাতের মতো। যেমন আওয়ামী লীগ পলিটিক্যালি জামাতকে যেভাবে একটা বিপদে ফেলে দিয়েছিল, তারা আইনগতভাবে বদ্ধ প্রেশার ক্রিয়েট করে তাদেরকে যাকে বলে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছিল, এজন্য তাকে বলা হতো গুপ্ত দল। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সেই গুপ্ত দলটা আপনি বলতে পারবেন না, বিকজ আওয়ামী লীগ এখন আপনার নিষিদ্ধ করেছে, এখন নিষিদ্ধ আওয়ামী লীগ। তো নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে যে কাজগুলো তারা খুব অনায়াসে করতে পারছে এবং আগামীতে যারা করতে পারবে, তাতে করে তাদের ফিরে আসার যে পথ, এটা প্রশস্ত তারা নিজেরাই তৈরি করতে পারবে। এবং কোনো অবস্থাতে সরকারের পক্ষে এটা এখন যেভাবে তারা নিষিদ্ধ করেছে, এই সরকার এখন এইটা যদি তারা আদালতে তুলতে যায়, যেভাবেই হোক না কেন, এটা সরকারের জন্য অনেকটা নিজের বমি নিজে খাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। ফলে সরকার যে কাজটি করেছে, এখন সেই কাজের ফলাফল শাখের করাত, মানে আওয়ামী লীগ যদি আপন শক্তিতে সত্যিমতা রাজপথ গরম করে নিজেরা নিজেদের মতো ফিরে আসতে পারে, ইতিপূর্বে আওয়ামী লীগে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল ওইভাবে অতীতের মতো করে তারা ফিরে আসতে পারে, যেদিন ফিরে আসবে ওই দিন সরকারের 12টা বেজে যাবে। আবার অন্যদিকে যদি সরকার পরিস্থিতির কারণে বাধ্য হয় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে, যেদিন নিষেধাজ্ঞা তুলবে সেই দিনই সরকারের যে ক্রেডিবিলিটি, ক্রেডেনশিয়ালিটি, পাওয়ার, এই জিনিসগুলো জিরো হয়ে যাবে। আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে সুইস ব্যাংকের একটি প্রতিবেদন বেরিয়েছে যে ইউনূস সরকারে আমরা দিন রাত দেখেছি আওয়ামী সরকারের বিরুদ্ধে যে টাকা পাচারের অভিযোগ, সেই টাকা ফেরত নিয়ে আসা হবে, মানে তাদের এক ধরনের বিহাইন্ড দ্য স্ক্রিনে রাজনৈতিক অস্ত্র ছিল এই বিষয়টি। আওয়ামী লীগের সময় অবশ্যই টাকা পাচার হয়েছে, কিন্তু যেটা জানা যাচ্ছে যে গত 1.5 বছর ইউনূস সরকারের সময় আওয়ামী লীগ আমলে যে টাকা পাচার হয়েছে তার তুলনায় অনেক বেশি পাচার হয়েছে। আপনি নিজেও আপনার 41% বেশি হয়েছে। বোঝার চেষ্টা করুন যে গত 1.5 বছর মানে আওয়ামী লীগের পতনের পরে পুরো অর্থনীতিটা একটা ধস নেমেছে। তো এখানে যারা টাকা চুরি করেছে, পাচার করেছে, তারা সবাই অলমোস্ট টাকার বস্তা পেয়েছে, থোক। এটা কোনো উপার্জন করা নয়, আর এটা কোনো কমিশন ঘুষ নয়, এটা তারা জাস্ট একটা থোক পেয়েছে। এখন এটা কি কোনো ব্যাংকের থেকে টাকাটা ভোল্ট থেকে নিয়েছে, না কোনো আওয়ামী লীগ নেতার বাসা থেকে নিয়েছে, নাকি একেবারে কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়েছে, কোথা থেকে নিয়েছে আমরা বলতে পারবো না, নিয়েছে। নাম্বার 1। নাম্বার 2 হলো এখানে পুরো জমানাটাতে আওয়ামী লীগের ইউনূসের জমানাতে ইউনূসের যারা লোকজন তারা 1% বেনিফিশিয়ারিও না। আপনি ধরেন যদি 1 লাখ ভাগের 1 ভাগ বেনিফিশিয়ারি ইউনূস অ্যান্ড গং, এদের সংখ্যা নট মোর দ্যান 100। কিন্তু বাকি যদি আপনি 10 লাখ লোক ধরেন, এই 10 লাখ লোকের মধ্যে আপনার 8 লাখ লোক হলো বিএনপির।
হুম। 1.5 লাখ লোক হলো জামাতের, আর 50,000 লোক হলো এই বাচ্চা কাচ্চা এনসিপির, এর যে হান্নান মাসুদ এদের। তাহলে এই আপনি 10 লাখ লোক ধরেন সারা বাংলাদেশের পলিটিক্যালি সবকিছু নিয়ন্ত্রণ করেছে ইউনূস জমানাতে। তাহলে আপনি যে লুটপাট ধরেন, তাহলে এই লুটপাটের যদি ধরেন, তাহলে আপনার মানে ইউনূসের তো 100 জনের বেশি লোক ছিল না, নট মোর দ্যান 100। বাকি লোক কাদের? জামাতের, এনসিপির এবং বিএনপির একটা বিরাট অংশ। ফলে এই যে বিএনপির যে বিরাট একটা অংশ, এই যে সুইস ব্যাংকে টাকা পাচার হয়েছে, এইটার যে রিপোর্টটা ইন পার্সেন্ট টিআইবি বর্ণ যে প্রতিষ্ঠান যখন করবে, তখন সবার আগে তারা দায়ী করবে বিএনপির লোকজনকে, দ্বিতীয় দায়ী করবে জামাতের যারা লোকজন আছে তাদেরকে, এবং জামাতে তখন এই যে জান্নাতের টিকিট, সৎ লোকের শাসন, এই জিনিসগুলো সব এলোমেলো হয়ে যাবে। এখন ইদানিং তো ধরেন জামাতকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, ইসলামী ব্যাংক, তারপরে শেষে অন্যান্য বিষয় নিয়ে ওই দিকে লোন টোন নিচ্ছে, মানে তাদেরকে আমরা যত ভালো মনে করছিলাম বা যত আল্লাহর মানে অলি মনে করছিলাম, কিন্তু বাস্তবে এখন এমন তথ্য আসছে, বিএনপির লোকজনই বলছে, সেই তথ্যগুলো আগামীতে যখন রিপোর্ট আকারে আসবে এই সুইস ব্যাংকের এই ঘটনায়, আপনি দেখবেন যে আমাদের চোখ কপালে উঠবে না। আগে তো বললাম চোখ কপালে উঠে, আমাদের এই সমস্ত কথা শোনার সাথে যে চোখ চান্দিতে উঠে যাবে, মাথার ওই যে যেখানে মাথার মুড়ি থাকে সে চান্দির উপর দেখবেন 2টা চোখ উঠে গেছে আর কি, এই অবস্থা। আকাশের দিকে তাকায় ছাড়া কোনো উপায় নাই আর কি। আর সামনে কপালে চোখ উঠলে তো ব্যাটারির মতো, টর্চের মতো দেখা যাবে, একটা চোখ চান্দির মধ্যে 2টা চোখ থেকে যাবে চুলের মধ্যে। তা এরকম অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে দুর্ভাগ্য হলো ওই যে বিএনপির আগের জমানাতে আপনি দেখেন যে একটা ব্যাড ইনস্ট্রুমেন্ট ছিল যে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আপনি দেখেন এইবার মানে যে রিপোর্ট আসছে, সে টিআইবির যে রিপোর্ট আসছে, সেই রিপোর্টে দেখেন কোন জায়গাতে আসে এই যে টিআইবির গ্রুপের সাথে যে প্রধানমন্ত্রীর দহরম মহরম সম্পর্ক, তার বারবার যে তুয়াজ করছে, তদবির করছে, এর কারণটা কি? কিন্তু ঘটনাটা তো আসলে বাংলাদেশের ইফতেখার সাহেবের কিছু করার নেই। এগুলো একটা সিস্টেম অনুযায়ী এই রিপোর্টগুলো হয়, এবং সেই রিপোর্টগুলো জার্মানি থেকে যেভাবে তৈরি করা হয় বাংলাদেশ, এখানে তাদের খুব 10% অ্যাক্টিভিটিস থাকে। এখন সেই তথ্যগুলো তারা যেখান থেকে নেয়, সেই তথ্যের ভিত্তিতে যে ভয়াবহ চিত্র তুলে আসছে, সুশাসন, তারপর শেষে অবিচার, অনাচার, ঘুষ, দুর্নীতি, এটা রীতিমতো আওয়ামী লীগ না বিএনপিকে এমন ভোগাবে যেটা অতীতের যে কোনো সময়। এবং দেখেন আসলে কয় না যে মানুষের তকদির 4 আঙ্গুল কপাল, কখনো আপনি কবরে যান, কবরও আপনার সাথে কপাল যাবে। তো 2001 থেকে 2006 সনে বিএনপির যে সমস্যাগুলো ছিল, এইবার আমরা সবাই আশা করেছিলাম যে সেই সমস্যাগুলো থাকবে না। কিন্তু এখন বলেন তো 2001 সন থেকে এই পর্যন্ত ওই সময় যে সমস্যাগুলো ছিল তার কোনটা এখন নাই? জাস্ট আক্স ইউরোসিয়া। তো যার জন্য হয় কি, সামনে যে দিনগুলো আসছে, এই দিনগুলো বিএনপি যত মানে যাকে বলা হয় ভুল করবে, যত মানে তার দুর্নাম হবে, বদনাম হবে, তত বেশি এই যে 23শে জুন নিয়ে মানুষের আতঙ্ক বাড়বে। এবং ঘুরে ফিরে ইউনূসকে নিয়ে আমরা যত গালি দেই না কেন, আলটিমেটলি গালিগুলো তারেক জিয়ার ঘাড়ে আসবে। এই কারণ হলো বর্তমান সরকারকে তো বলা হয় যে ডক্টর ইউনূসের ভার্সন 2, সেকেন্ড এডিশন, দ্বিতীয় সংস্করণ, তার মানে যত সব লোকজন রয়েছেন, আমির উমরা থেকে শুরু করে পাইক পেয়াদা, সিপাহি সালার, সবই তো মানে ইউনূস জামানার সবকিছু। এখানে তো তেমন কিছু আপনি নতুন কিছু করতে পারেননি, নতুন কোনো কিছু করতে পারেননি। তো সেই জায়গায় থেকে মানে যে কিছু একটা হবে, ভালো কিছু হবে, এটা আশা করা যাচ্ছে না। বরং উল্টো যেটা হচ্ছে সেটা হলো যে আওয়ামী লীগ যদি নিয়মতান্ত্রিকভাবে না আসে, অ্যাক্সিডেন্টালি আসে, সারপ্রাইজিংলি আসে, দ্যাট উইল বি ডিজাস্টার ফর দ্য হোল নেশন, এভরিবডি। বুঝতে পারছেন? আপনি যখন একটা বাঁধ ভেঙে যায়, কোনো একটা বাঁধ ভেঙে যায়, সেটা ফারাক্কার বাঁধ হোক আর যেটা হোক, যদি বাঁধ ভেঙে যায় এবং সেখানে বাঁধের দ্বারা যে পানির যে স্রোতটা আসে, ওটা কিন্তু সব কিছু তছনছ করে ফেলে। ফসলের মাঠ, ঘাট, বাড়ি ঘর, জায়গা জমি, মানুষের জীবন, পশু টশু সব ভাসিয়ে নিয়ে যায়। নর্মাল বন্যা আর বাঁধ ভাঙা বন্যা কিন্তু ডিফারেন্স। তো একটা নিয়মতান্ত্রিক উপায়ে আওয়ামী লীগ রাজনীতি করবে, মাঠ দখল করবে, সবকিছু করবে, সেটা মানে একেবারে নর্মাল বন্যার মতো একটা বন্যা হচ্ছে, আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। কিন্তু যদি হঠাৎ করে এরকম ঘটনা ঘটে, অর্থাৎ কাপ্তাই লেক যদি বর্ষাকালে ভেঙে যায়, তখন যে অবস্থাটা হবে, আপনার বর্ষাকালে যদি হঠাৎ করে ফারাক্কা ব্যারেজটা ভেঙে যায়, আপনি দেখবেন যে পুরো রাজশাহী শহর উড়ে গেছে, রাজশাহী শহর কিছু থাকবে না।
মানে এমন একটা অবস্থা রাজশাহী শহর কিছু এর থাকবে না। সম্ভাবনা কোনটি? অ্যাক্সিডেন্টালি ফেরার সম্ভাবনা, মানে আপনার অতীত অভিজ্ঞতা থেকে বা বহু রাজনৈতিক জায়গা থেকে, আন্তর্জাতিক বিভিন্ন এক্সাম্পল তো নিশ্চয়ই আপনার সামনে আছে, সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি যে এই মুহূর্তে তাহলে আওয়ামী লীগের ফিরে আসার পথটি কি অ্যাক্সিডেন্টালি নাকি নিয়মতান্ত্রিক ভাবে হওয়ার সম্ভাবনা আছে? নিয়মতান্ত্রিক ভাবে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা, সারপ্রাইজিং হওয়ার সম্ভাবনা। যেভাবে ধরেন তারেক রহমান সাহেব আসছে, এটা তো নিয়মতান্ত্রিক ভাবে তিনি আসেননি। তিনি পুরো জাতিকে সারপ্রাইজ করে 24 ঘন্টার সময় আমরা পাইনি। তিনি বাংলাদেশে এসেছেন ভিনি ভিডি ভিসি, আসলাম, নামলাম, 300 ফিটে গেলাম, প্রধানমন্ত্রী হয়ে গেলাম, ভিনি ভিডি ভিসি, আসলাম, দেখলাম, জয় করলাম। ইনুস সাহেবও মানে পরপর হয় কি ঘটনা 3টা ঘটে। তো আমাদের দেশে 3টি ভিনি ভিডি ভিসি হয়েছে, এসে দুটো মানে হয়েছে। ইনুস সাহেব একেবারে প্যারিস থেকে আসলেন, 8 তারিখে আসলেন, এসে রাজা হয়ে গেলেন। আবার তারেক রহমান সাহেব আসলেন, এসেই তিনি রাজা হয়ে গেলেন। তিনি নির্বাচিত হইলেন ফেব্রুয়ারি মাসে, কিন্তু তিনি যেই দিন ডিসেম্বর মাসের 25 তারিখে পা দিয়েছেন ওই দিন থেকে তিনি রাজা। তো বোঝার চেষ্টা করেন যে ইনস্ট্যান্সগুলো ইউনুসের ক্ষেত্রে ঘটছে, যে জিনিসটা, সেই জিনিসটা যে শেখ হাসিনার ক্ষেত্রে বা আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটবে না, আপনি এটা কি করে বলবেন বলেন? মানে শেখ হাসিনার ক্ষেত্রেও ঘটার সম্ভাবনা আছে? মানে যদি তারেক জিয়ার ক্ষেত্রে একই ঘটনা ঘটে, যদি ইউনুস সাহেবের ক্ষেত্রে একই ঘটনা ঘটে, কেন শেখ হাসিনার ক্ষেত্রে ঘটবে না? ধরেন শেখ হাসিনা মরে গেল, শেখ রেহানার ক্ষেত্রে কেন ঘটবে না? শেখ রেহানা ধরেন মরে গেল, কেন জয়ের ক্ষেত্রে, পুতুলের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে না? কিন্তু ঘটনা যখনই ঘটুক না কেন, এদের যে সমস্যার সৃষ্টি হবে, শেখ হাসিনা মানে এই যে তারেক জিয়া বা ইনুস সাহেব আসছেন ক্ষমতায়, তখন এখানে বাঁধ ভাঙা জোয়ার হয় নাই। জোয়ারটা ছিল নর্মাল, উইদিন দ্য রিভার। কিন্তু আওয়ামী লীগের যে প্রত্যাবর্তনটা যদি অনিয়মতান্ত্রিক ভাবে হয়, সেখানে জোয়ারটা হবে বাঁধ ভাঙা। সেই জোয়ারে সমস্ত বাঁধ ভেঙে দেবে। আর সেই বাঁধ ভাঙলে কি সর্বনাশ হবে বুঝতে পারেন আপনি আমি। মানে যখন আছেন আগুন লাগলে দেবালয় কিন্তু রক্ষা পায় না। আপনি পান না, এত মিষ্টি মিষ্টি কথা বলছেন, আমি গোলাম মোল্লা রনি মিষ্টি মিষ্টি কথা বলতে, দেখা গেল আওয়ামী লীগেরই কোনো পান্ডা বা শিবিরের কোনো পান্ডা হঠাৎ করে আওয়ামী লীগ হয়ে গেছে। আওয়ামী লীগ হয়ে সেই আওয়ামী লীগ জমানাতে 2008 সনে আপনি কি বলছেন, 10 সনে কি বলছেন, সেইটার একটা ভিডিও ফুটেজ বের করে পান্নাকে মারো। বুঝছেন ঘটনাটা? গোলাম মোল্লা রনি 2014 সনে কি লিখেছে, 15 সনে কি লিখেছে, আমরা যে এখন এত মিষ্টি মিষ্টি কথা বলছি ডাজ নট ম্যাটার, এটাকে ধরে রাখলো। এই ফলে এই যে ডলার খাওয়া পার্টি, মানে বাদ ভাঙা যখন হবে এভাবে ডলার চোটে দেখবেন যে কত মানুষ যে শেষ হয়ে যাবে। যে এখন যারা যারা কথাবার্তা বলছে, এভরিবডি ইজ ইন ডেঞ্জার। ফলে আমরা দোয়া করি, আশা করি যে সবকিছু নিয়মতান্ত্রিকভাবে হোক, কোনো জিনিসই বাদ ভাঙা ভালো না। মানে জোয়ার স্বাভাবিকভাবে আসুক, বন্যা স্বাভাবিকভাবে আসুক। সরকার যে কাজটি করেছে, এখন সেই কাজের ফলাফল শাখের করাত। মানে আওয়ামী লীগ যদি আপন শক্তিতে সত্যি মতো রাজপথ গরম করে নিজেরা নিজেদের মতো ফিরে আসতে পারে, ইতিপূর্বে আওয়ামী লীগে যেভাবে মানে নিষিদ্ধ করা হয়েছিল ওইভাবে অতীতের মতো করে তারা ফিরে আসতে পারে, যেদিন ফিরে আসবে ওই দিন সরকারের 12টা বেজে যাবে। আবার অন্যদিকে যদি সরকার পরিস্থিতির কারণে বাধ্য হয় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে, যেদিন নিষেধাজ্ঞা তুলবে সেই দিনই সরকারের যে ক্রেডিবিলিটি, ক্রেডেনশিয়ালিটি, পাওয়ার, এই জিনিসগুলো জিরো হয়ে যাবে। এই মুহূর্তে তাহলে আওয়ামী লীগের ফিরে আসার পথটি কি অ্যাক্সিডেন্টালি নাকি নিয়মতান্ত্রিক ভাবে হওয়ার সম্ভাবনা আছে? নিয়মতান্ত্রিক ভাবে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা, সারপ্রাইজিং হওয়ার সম্ভাবনা। যেভাবে ধরেন তারেক রহমান সাহেব আসছে, এটা তো নিয়মতান্ত্রিক ভাবে তিনি আসেননি। তিনি পুরো জাতিকে সারপ্রাইজ করে 24 ঘন্টার সময় আমরা পাইনি। তিনি বাংলাদেশে এসেছেন ভিনি ভিডি ভিসি, আসলাম, নামলাম, 300 ফিটে গেলাম, প্রধানমন্ত্রী হয়ে গেলাম, ভিনি ভিডি ভিসি, আসলাম, দেখলাম, জয় করলাম।